গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমইজ এডুকেশন ল্যাব। আমি স্নিগ্ধা। তোমরা স্ক্রিনে দেখতে পারছো সকাল 8টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, সকাল 10টা থেকে আইসিডিএস মেন্স এক্সামের জন্য ক্লাস করানো হয়, সন্ধ্যে 6টা থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্সের ক্লাস হয়ে থাকে, আর সন্ধ্যে 8টা থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্সের ক্লাস হয়। প্রত্যেকটা ক্লাসই কিন্তু ফ্রি আর ডেইলি বেসিসে হয়। তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। আর আমার এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্লাস প্রত্যেক সোম আর বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 8টায় হয়ে থাকে। ডাব্লিউবিসিএস 2021কে ফোকাস করে ফাউন্ডেশন কোর্স শুরু করা হয়েছে, যেখানে 1000+ চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস, 400+ চ্যাপ্টার ওয়াইজ ইবুকস, 1000+ মক টেস্ট আর 27,000 কোয়েশ্চেন্স রয়েছে। আর তার ভ্যালিডিটি, ফিজ, স্ট্রাকচার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর সমস্তটাই কিন্তু এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপে হবে। মক টেস্ট কোর্সও শুরু করা হয়েছে ডাব্লিউবিসিএস 2021কে টার্গেট করে, যেখানে 1000+ মক টেস্ট, 27,000 কোয়েশ্চেন্স উইথ ফুল এক্সপ্লেনেশন, স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস, আর সম্পূর্ণটাই কিন্তু অ্যাকর্ডিং টু লেটেস্ট প্যাটার্ন করা হয়েছে। তার কোর্স ফিস 249 পার মান্থ। এটাও কিন্তু এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপে হবে। তাহলে আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এয়ার পলিউশন। আগের দিনও আমরা এয়ার পলিউশন নিয়ে পড়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে এয়ার পলিউটেন্টস কী কী আছে, তার মেজর সোর্সেস কী কী, তার হেলথ এফেক্টস কী কী। কিছু এফেক্টসও আমরা পড়েছিলাম, যেরকম ফ্লাই অ্যাশ, স্মোক, এর ফলে কি হয়। আর আমরা কন্ট্রোল মেজার্সগুলো দেখেছিলাম। আজ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে সেটা হলো গভর্নমেন্ট ইনিশিয়েটিভস কি কি নিয়েছে এয়ার পলিউশনকে কন্ট্রোল করার জন্য, অ্যাসিড রেন কাকে বলে, টাইপস অফ অ্যাসিড ডিপোজিশন, কেমিস্ট্রি অফ অ্যাসিড রেন আর তার কি হার্মফুল এফেক্টস রয়েছে। এরপরে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হলো ডাব্লিউবিসিএস মেন্সের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করব, যে এয়ার পলিউশনের ওপর কি কি কোয়েশ্চেন্স এসছে আমরা সেগুলো দেখব। আর আজকের ক্লাসের পিডিএফ এর জন্য টেলিগ্রাম চ্যানেল তোমরা ফলো করতে পারো। তাহলে প্রথমেই দেখে নিই গভর্নমেন্ট ইনিশিয়েটিভসগুলো কি কি আছে। তাহলে ফার্স্ট হচ্ছে ন্যাশনাল এয়ার কোয়ালিটি মনিটরিং প্রোগ্রাম। তাহলে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, দ্যাট ইজ সিপিসিবি, has been executing a nationwide program of ambient air quality. Ambient কথাটির অর্থ হলো চারিপাশে, অর্থাৎ সারাউন্ডিং। তাহলে সারাউন্ডিং যে এয়ার কোয়ালিটিটা আছে সেটাকে মনিটর করার জন্যে এই প্রোগ্রামটাকে লঞ্চ করা হয়, দ্যাট ইজ ন্যাশনাল এয়ার কোয়ালিটি মনিটরিং প্রোগ্রাম। তাহলে এটার অবজেক্টিভস কি কি দেখে নিই। টু ডিটারমাইন দ্য স্ট্যাটাস অ্যান্ড ট্রেন্ড অফ অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি। তাহলে আশেপাশের বাতাস বা এয়ার কোয়ালিটিকে দেখার জন্যে তার স্ট্যাটাস আর ট্রেন্ড ডিটারমাইন করার জন্য এটা শুরু করা হয়েছিল। টু অ্যাসার্টেন or to follow the compliances of NAAQS অর্থাৎ ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করার জন্য এটা শুরু করা হয়। টু আইডেন্টিফাই দ্য নন অ্যাটেনমেন্ট সিটিজ। নন অ্যাটেনমেন্ট সিটিজ মানে যেসব সিটিজ এইগুলোকে ফুলফিল করতে পারছে না, এইসব ক্রাইটেরিয়াগুলোকে, সেটাকে আইডেন্টিফাই করার দায়িত্ব এই প্রোগ্রামে। টু আইডেন্টিফাই দ্য নন অ্যাটেনমেন্ট সিটিজ, যে সিটিজগুলো এইসব রুলস বা টার্গেট ফলো করতে বা ফুলফিল করতে পারছে না তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। টু আন্ডারস্ট্যান্ড দ্য ন্যাচারাল প্রসেস অফ ক্লিনিং, কিভাবে ন্যাচারাল পদ্ধতিতে আমরা অ্যাটমসফিয়ারটাকে ক্লিন করতে পারি তার উপর নজর দিতে হবে। আর টু আন্ডারটেক প্রিভেন্টিভ অ্যান্ড কারেক্টিভ মেজার্স। বোঝা গেল? তাহলে ন্যাশনাল এয়ার কোয়ালিটি মনিটরিং প্রোগ্রাম আশা করি বোঝা গেল। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড অর্থাৎ NAAQS. It has been revisited and revised in November 2009 for 12 pollutants. 12টা পলিউটেন্টের জন্য এটাকে রিভাইজ করা হয়। সেই 12টা পলিউটেন্ট কি সেগুলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে সালফার ডাইঅক্সাইড SO2, দেন নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, particulate matter having micron 10, that is PM10, particulate matter having a size less than 2.5 micron, that is PM2.5, ozone,
lead, carbon monoxide, arsenic, nickel, benzene, ammonia and benzopyrene। তাহলে এই 12টা নামই কিন্তু মনে রাখতে হবে কারণ এক্সামে দিতে পারে। নেক্সট দেখে নি ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা কি। এই ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর AQI launched by Environment Ministry on 17th September 2014 in New Delhi. Initiative was undertaken by Swachh Bharat Abhiyan। বোঝা গেল এটা কবে লঞ্চ করা হয়েছিল, কোথায় হয়েছিল আর কোন ইনিশিয়েটিভে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই AQI এটার ব্যাপারে একটু দেখে নি, দ্যাট ইজ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। ইট হেল্পস দ্য কমন ম্যান, এটা কি করে না সাধারণ মানুষকে হেল্প করে এটা বোঝার জন্য টু জাজ দ্য এয়ার কোয়ালিটি উইদিন হিজ ভিসিনিটি, তার আশেপাশের বাতাসটা কেমন সেটা বোঝার জন্য এটা একটা ইন্ডেক্স। Index constituted as a part of government mission to improve the culture of cleanliness. Categories of air pollution under AQI, এটার আন্ডারে 6টা ক্যাটাগরি আছে, সেগুলো একটু দেখে নি। There are 6 categories, namely good, satisfactory, moderately polluted, poor, very poor আর severe। বোঝা গেল। Pollutants considered, এটার আন্ডারে কি কি কোন কোন জিনিসগুলোকে আমরা পলিউটেন্টস ধরবো দেখে নি একবার। দ্য AQI will considered 8 pollutants, কি কি সেগুলো, PM10, PM2.5, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মোনোঅক্সাইড, ওজোন, অ্যামোনিয়া অ্যান্ড লেড। তাহলে মনে রাখতে হবে যে অ্যাকর্ডিং টু NAA QS অর্থাৎ ন্যাশনাল অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড, সেখানে কিন্তু 12টা পলিউটেন্ট ছিল, আর এই ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মতে এখানে কিন্তু পলিউটেন্ট আছে 8টা। তাহলে এটাতে কনফিউজ হবে না, পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে। তাহলে এটা একটা টেবিল এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের, সেখানে ভ্যালুজ গুলো দেখে নিই। 0 to 50, 51 to 100 এগুলো হচ্ছে ভ্যালুজ। কালার কোড দেখতে পাচ্ছ, প্রত্যেকটা আলাদা কালার দেওয়া আছে, আর এটা হচ্ছে তার লেভেল অফ হেলথ কনসার্ন আর হেলথ ইমপ্লিকেশন কি কি হতে পারে। তাহলে 0 to 50 এটা গুড এয়ার কোয়ালিটি কনসিডার টু বি স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড পোজেস নো রিস্ক, এখানে কিন্তু কোনো রিস্ক নেই। যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা 0 থেকে 50-র মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা ভালো, আর সেখানে কিন্তু কোনো মেজর রিস্ক নেই। 51 to 100 যদি হয় তাহলে এটা moderate air quality acceptable, however some pollutant there may be a moderate health concern to a very small number of people, those who are sensitive to air pollution, যাদের খুব সমস্যা এয়ার পলিউশন নিয়ে তারাই শুধু এফেক্টেড হবে, বাট দ্যাট ইজ ভেরি স্মল, খুবই ছোট সংখ্যা সেটা। নেক্সট হচ্ছে 101 থেকে 200 মিনস 101 to 200। তাহলে এখানে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপ, মেম্বার অফ সেন্সিটিভ গ্রুপ মে এক্সপিরিয়েন্স হেলথ এফেক্টস, জেনারেল পাবলিক ইজ নট লাইকলি টু বি এফেক্টেড। তাহলে 201 থেকে 300 আনহেলদি, এটা এভরিওয়ান মে বিগিন টু এক্সপিরিয়েন্স হেলথ এফেক্ট, জেনারেলি দ্য পাবলিক ইজ নট লাইকলি টু বি এফেক্টেড, মিনস জেনারেল পাবলিক অতটা তার মধ্যে প্রভাব পড়বে না। এবার যদি সেটা 301 to 400 হয়, very unhealthy means the health warnings of emergency condition, the entire population is more likely to be affected। আর যদি সেটা 400-র বেশি হয় means that is very hazardous, health effects, everyone may experience more serious health effects। তাহলে এটা একটা ওভারঅল এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের টেবিল। নেক্সট যেটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাসিড রেন অর্থাৎ অ্যাসিডিফিকেশন। তাহলে এই অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি কাকে বলে? অ্যাসিড রেন রেফার্স টু এনি প্রিসিপিটেশন যেটা রেন, ফগ, মিস্ট অর্থাৎ কুয়াশা, দেন স্নো, দ্যাট ইজ মোর অ্যাসিডিক দ্যান দ্য নর্মাল, যেটা থাকার কথা তার থেকে বেশি অ্যাসিডিক, অর্থাৎ পিএইচটা কি হবে? কম থাকবে। সো পিএইচ ইজ লেস দ্যান 5.6 and pH below 7 হচ্ছে অ্যাসিডিক কনসিডার করা হয়। পিএইচ স্কেলের ব্যাপারে আমরা জানি, পিএইচ স্কেল পিএইচ ভ্যালু যদি কম হয়, ঠিক আছে, পিএইচ ভ্যালু যদি 7-এর কম হয় তাহলে কি হবে? অ্যাসিডিক, ঠিক আছে।
আর পিএইচ ভ্যালু যদি 7-এর বেশি হয় তাহলে কি হয়, বেসিক। তাহলে এই 7টাকে কি ধরা হয়, 7টাকে নিউট্রাল কনসিডার করা হয়। তাহলে টাইপস অফ অ্যাসিড ডিপোজিশন দু রকম হয়, একটা ওয়েট ডিপোজিশন আর একটা ড্রাই ডিপোজিশন। তাহলে ইফ দ্য অ্যাসিড কেমিক্যাল ইন দ্য এয়ার আর ব্লোন ইনটু এরিয়াস, ধরে নাও যদি অ্যাসিড কেমিক্যালস গুলো হাওয়ায় যদি উড়ে যায় কোন একটা পার্টিকুলার এরিয়াতে, যেখানে তার ওয়েদার কি হবে, ওয়েট হবে, the acid can fall to the ground in the form of rain, snow, fog or mist. That is called wet deposition. As this acidic water flows over through the ground, it affects the variety of plants and animals. এগুলো কিন্তু plants, উদ্ভিদ, প্রাণী দুজনকে কিন্তু খুব ক্ষতি করতে পারে। Dry deposition কাকে বলবো? In areas where weather is dry. এটা এমন কোথাও হবে যেখানে weather condition dry অর্থাৎ শুকনো। The acid chemical may become incorporated into dust or smoke. এই অ্যাসিড কেমিক্যালস গুলো অর্থাৎ সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো কিন্তু কিসের সাথে মিশে যাবে না, ডাস্ট আর স্মোকের সাথে, and fall on the ground through dry deposition, sticking to the ground, building and vegetations, cards, etc. বোঝা গেল? তাহলে কেমিস্ট্রি অফ অ্যাসিড রেনটা দেখে নি। The atmosphere receive oxides of sulfur and nitrogen from natural and human made sources. তাহলে এই অ্যাটমসফিয়ারে অর্থাৎ বাতাসে যে এই কেমিক্যালস গুলো যাচ্ছে অ্যাসিড রেনে, যেরকম সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সেটা কিন্তু সোর্সেস অর্থাৎ উৎস কিন্তু দুটো জায়গা। একটা হচ্ছে ন্যাচারাল হতে পারে, মানে ধরে নাও ভলক্যানিক এরাপশনস বা ভলক্যানিক অ্যাক্টিভিটিস, আর হিউম্যান মেড সোর্সেস, ধরে নাও ফ্যাক্টরিজ, পাওয়ার প্ল্যান্টস এক্সেট্রা। Some of these oxides কি হয়, fall back directly to the ground. কিছু এই অক্সাইডস গুলো ডিরেক্টলি গ্রাউন্ডে পড়ে যায়, সেটাকে কি বলছে না, ড্রাই ডিপোজিশন, যেখানে ওয়েদার কন্ডিশন কি হবে, ড্রাই হবে। ঠিক আছে, আইদার ক্লোজ টু দ্য প্লেস অফ অরিজিন, যেখান থেকে এটা অরিজিন হয়েছে সেখানে পড়বে, অর সাম ডিস্টিংক্ট অ্যাওয়ে, মিনস যেখানে এগুলো সোর্সেস, সেই সোর্সেস প্লেসেও মানে অরিজিনেশন প্লেসেও পড়তে পারে বা তার থেকে একটু দূরে গিয়ে। সানলাইট স্টিমুলেট দ্য ফরমেশন অফ ফোটো অক্সিডেন্ট। সানলাইট অর্থাৎ সূর্যের আলো কি করবে, এই ফোটো অক্সিডেন্ট গুলোকে তৈরি করতে সাহায্য করবে, যেমন ওজোন ইন দ্য অ্যাটমসফিয়ার। দিস ফোটো অক্সিডেন্ট ইন্টারাক্ট উইথ দ্য অক্সাইডস অফ সালফার অ্যান্ড নাইট্রোজেন। সেই ফোটো অক্সিডেন্টস গুলো, ধরে নাও অক্সিজেন, সেইগুলো কিন্তু বিক্রিয়া করবে কিসের সাথে না, সালফার ডাইঅক্সাইড অ্যান্ড নাইট্রোজেনের সাথে, অ্যান্ড আদার গ্যাসেস লাইক অ্যামোনিয়া টু প্রডিউস H2SO4, মানে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে বিক্রিয়া করে, অ্যান্ড নাইট্রিক অ্যাসিড HNO3 বাই অক্সিডেশন। তাহলে থ্রু অক্সিডেশন এই অক্সাইডস অফ সালফার বা নাইট্রোজেন সেগুলো কনভার্ট হবে কিসে, সেগুলো কনভার্ট হবে H2SO4 অ্যান্ড নাইট্রিক অ্যাসিডে বাই দ্য প্রসেস অফ অক্সিডেশন। নেক্সট লাস্ট স্টেপ কি, অ্যাসিড রেন কন্টেন্স আয়ন্স অফ সালফেট, nitrate, ammonium and hydrogen which falls as a wet deposition. এর ফলে এগুলো থেকে যে এই আয়ন্স গুলো তৈরি হলো সেগুলোই কিন্তু বৃষ্টির থ্রু দিয়ে মাটিতে বা গ্রাউন্ডে পড়বে, সেটাকেই বলছে ওয়েট ডিপোজিশন। অর্থাৎ বোঝা গেল যে কিভাবে অ্যাসিড রেন তৈরি হচ্ছে, অর্থাৎ কেমিস্ট্রি অফ অ্যাসিড রেন। নেক্সট আমরা এই ছবিটা দেখে নিই, যেখানে দেখতে পাচ্ছ যেখানে এমিশন মানে এমিশন সোর্সটা কোথা থেকে, এটা হচ্ছে ধরো কোনো ইন্ডাস্ট্রি বা পাওয়ার প্ল্যান্ট, সেখান থেকে এই SO2 অ্যান্ড NOx মিনস নাইট্রোজেন অক্সাইড তৈরি হচ্ছে, বা কিছু ন্যাচারাল সোর্সও হতে পারে, ধরো না ভলক্যানিক ইরাপশনস, এই যে ন্যাচারাল অ্যামোনিয়া দেখতে পাচ্ছ। আচ্ছা, সেইগুলো এই বাতাসে যাচ্ছে, বাতাসে রিলিজ হচ্ছে, সূর্যের আলো কি হচ্ছে, ফোটো অক্সিডেশন বা ফোটো অক্সিডেন্টস তৈরি করছে, সানলাইট কি তৈরি করছে, ফোটো অক্সিডেন্টস অর্থাৎ ওজোন। এই ওজোন অক্সাইডস অফ সালফার আর নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, যেটাকে কি বলছে, কি রিয়াকশন, অক্সিডেশন রিয়াকশন। ঠিক আছে, এবার এখানে দেখো দুটো জিনিস হবে, এগুলো কিছুর সাথে বিক্রিয়া না করে ডিরেক্টলি কিন্তু ড্রাই ডিপোজিশন হতে পারে, মানে ড্রাই ডিপোজিশন অফ গ্যাসেস, পার্টিকলস, এরোসোলস, এগুলো ডিরেক্টলি বাতাস থেকে মাটিতে এসে পড়তে পারে, যেখানে ওয়েদার কন্ডিশন ড্রাই থাকবে।
আর কিংবা এগুলো বিক্রিয়া করে এইসব নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড তৈরি করে এগুলো আবার ব্রেকডাউন হবে। এই আয়ন্সগুলো থ্রু রেন ওয়েট ডিপোজিশন হবে, হাইড্রোজেন আয়ন, অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে। এই সালফেট আয়ন এগুলো কিন্তু থ্রু ওয়েট ডিপোজিশন বা ডিজলভড উইথ দ্য অ্যাসিড হয়ে কিন্তু তারা মাটিতে পড়বে। তাহলে এখানে দুটো জিনিস আমরা দেখলাম, একটা ড্রাই ডিপোজিশন ডিরেক্টলি যেটা বাতাস থেকে মাটিতে পড়ছে, আর ওয়েট ডিপোজিশন থ্রু বৃষ্টির দ্বারা এটা কিন্তু মাটিতে পড়ছে। বোঝা গেল এখানে পুরো কেমিস্ট্রিটা। নেক্সট এর কিছু হার্মফুল এফেক্টস দেখে নিই। তাহলে হার্মফুল এফেক্টস অফ অ্যাসিড রেন। ফার্স্ট হার্মফুল এফেক্টস কি? এফেক্টস অন হিউম্যানস কি কি হতে পারে? ইরিটেশন অফ স্কিন, আই অ্যান্ড রেসপিরেটরি ট্র্যাক্ট, ক্রনিক ব্রঙ্কাইটিস অর্থাৎ রেসপিরেটরি কিছু ডিসঅর্ডার্স হতে পারে এখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে এফেক্টস অন সয়েল, লিচিং অফ নিউট্রিয়েন্ট মেকিং। লিচিং অফ নিউট্রিয়েন্ট মানে হচ্ছে কিছু নিউট্রিয়েন্ট সেগুলো কিন্তু মাটির ভেতরে চলে যেতে পারে, কিছু হার্মফুল নিউট্রিয়েন্টস, ঠিক আছে। মেকিং দ্য সয়েল ইনফার্টাইল। আচ্ছা, ডিক্রিজ অফ দ্য রেট অফ ডিকম্পোজিশন রেটটাকে কিন্তু খুব স্লো করে দেবে এইসব লিচিং এর ফলে। এফেক্ট অন অ্যাকুয়াটিক লাইফ, এগ অর স্পার্ম অর্থাৎ ডিম্বাণু বা শুক্রাণু যেগুলো মাছের বা ব্যাঙের বা আদার যে কোনো অ্যাকুয়াটিক অর্গানিজমের যেসব আছে তারা সেন্সিটিভ টু পিএইচ চেঞ্জেস, আর সেগুলো কিন্তু কি করবে? অ্যাসিড রেন কিলস দিস গ্যামেট অ্যাফেক্টিং দ্য লাইফ সাইকেল অ্যান্ড প্রোডাক্টিভিটি। তার ফলে কি হবে না, ইকোসিস্টেম ইমব্যালেন্সেস, ইকোসিস্টেম কিন্তু ডিস্টার্বড হবে, ডিস্টারবেন্সেস ক্রিয়েট হবে একটা। নেক্সট এফেক্ট অন টেরেস্ট্রিয়াল লাইফ, ড্যামেজ কিউটিকল অফ প্লান্ট লিভস, যার ফলে ফটোসিনথেসিস রিডিউস হয়ে যাবে। আচ্ছা, প্রমোট লিচিং অফ হেভি মেটালস, অ্যালুমিনিয়াম, লেড, মার্কারি, এগুলো কিন্তু মাটির ভেতরে আস্তে আস্তে লিচ মানে অর্থাৎ ঢুকে যাবে সয়েলের ভেতরে। আচ্ছা, এফেক্টস অন মাইক্রো অর্গানিজমদের কিন্তু কিছু নিজস্ব পিএইচ তারা মেনটেন করে, এবার সেটার সাথে যদি এটা ম্যাচ না হয় তাহলে কিন্তু সেই মাইক্রো অর্গানিজমগুলোকেও কিন্তু এফেক্ট করতে পারে, যার ফলে ডিকম্পোজিশন কিন্তু এফেক্টেড হবে, ডিকম্পোজিশন প্রসেস কিন্তু স্লো হয়ে যাবে। আর লাস্ট যে এফেক্টটা দেখবো সেটা হচ্ছে এফেক্ট অন বিল্ডিংস, মনিউমেন্টস অ্যান্ড মেটেরিয়ালস। তাহলে এফেক্টস অন বিল্ডিংস, মনিউমেন্টস অ্যান্ড মেটেরিয়ালস দেখে নিই। লাইমস্টোন অ্যান্ড মার্বেল আর ডিস্ট্রয়েড বাই অ্যাসিড রেন, স্মোক, শুট এইসব কিন্তু এই অবজেক্টগুলোকে কভার করে দেয়, যার ফলে কি হয়, যখন অ্যাসিড রেন পড়ছে এই সারফেস এরিয়াটা আস্তে আস্তে করে ক্ষয় হতে থাকে বিকজ অফ অ্যাসিড ফিউম ইন দ্য এয়ার। না মেনি বিল্ডিংস such as buildings বলতে পারো, monuments বলতে পারো, such as Taj Mahal in Agra have suffered from acid rain, যেটাকে কি বলা হয়? মার্বেল ক্যান্সার। অ্যাসিড রেন এরিয়াস কি কি? দে আর কনসেন্ট্রেটেড ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ম্যাক্সিমাম কিন্তু অ্যাসিড রেনটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে দেখতে পাওয়া যায় ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, দ্যাট ইজ স্ক্যান্ডিনেভিয়া, কানাডা, নর্থ ইস্ট ইউনাইটেড স্টেটস অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন ইউরোপ, এগুলো বাইরের দেশে দেখতে পাওয়া যায়। ইন্ডিয়াতে কোথায় হয়েছে? ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট রিপোর্ট অফ অ্যাসিড রেন কেম ফ্রম বম্বে ইন 1974. The instances of acid rain are being reported from metropolitan cities, যেসব মেট্রোপলিটন সিটিজ আছে সেখান থেকেও কিন্তু অ্যাসিড রেনের রিপোর্টস পাওয়া গেছে। লোয়ারিং অফ সয়েল পিএইচ ইজ রিপোর্টেড ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া, নর্থ ইস্টার্ন ইন্ডিয়া থেকে তাদের সয়েলের পিএইচ যে কমে আছে সেই রিপোর্টও এসছে। কোস্টাল কর্ণাটকা অ্যান্ড কেরালা, পার্টস অফ ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বিহার, এইসব জায়গায়ও কিন্তু অ্যাসিড রেনের রিপোর্টস দেখতে পাওয়া গেছে। তাহলে এবার আমরা কিছু প্রিভিয়াস ইয়ার্স WBCS মেন্স এর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব অন এয়ার পলিউশন। দেখে নি কি কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন দেখে নি, ডিউরিং ভোপাল গ্যাস ট্র্যাজেডি দ্য হার্মফুল গ্যাস ইভলভড ওয়াজ, তাহলে ভোপাল গ্যাস ট্র্যাজেডির সময় কোন হার্মফুল গ্যাসটা ইভলভ হয়েছিল? অপশনস তোমরা দেখতে পাচ্ছ, এটা কি হয়ে যাবে? কারেক্ট অপশন অপশন ডি, দ্যাট ইজ মিথাইল আইসোসায়ানাইড। এই প্রশ্নটা 2018-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, which one of the following gas, এর মধ্যে কোন গ্যাসগুলো রিঅ্যাক্ট করবে উইথ হিমোগ্লোবিন অ্যান্ড প্রডিউসেস টক্সিক এফেক্ট? আমরা জানি এটা যে হিমোগ্লোবিনের সাথে কোন গ্যাসের বেশি অ্যাফিনিটি? দ্যাট ইজ CO। তাহলে এর কারেক্ট অপশন কি হয়ে যাবে? অপশন ডি। কারেক্ট অপশন ডি, কার্বন মনোঅক্সাইডের বেশি অ্যাফিনিটি থাকে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার, যার ফলে কিন্তু তারা টক্সিক এফেক্ট তৈরি করে বডির ভেতর।
বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন 3, দ্য ফটোকেমিক্যাল স্মোক ইজ জেনারেটেড বাই, ফটোকেমিক্যাল স্মোকটা কিভাবে জেনারেট হয়, কিসের দ্বারা? কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন অপশন বি, দ্যাট ইজ প্যান পরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তাহলে কোয়েশ্চেন 4, ইনস্ট্রুমেন্ট ইউজড ইন ইন্ডাস্ট্রিজ, কোন ইনস্ট্রুমেন্ট ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় এয়ার পিউরিফাই করার জন্যে যেটা কন্টামিনেটেড হয়েছে উইথ দ্য ডাস্ট অ্যান্ড স্মোক? এটার কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন আনসার ডি, মিন্স কারেক্ট অপশন ডি, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। কোয়েশ্চেন 5, historical monuments and temples are badly damaged due to corrosive action of, এখনই আমরা এটা পড়লাম, এটার আনসার কি হবে? কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ সালফার ডাইঅক্সাইড, আনসার এ। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন 6, below which of the following pH in rain regarded as acid rain, এই pH গুলো দেয়া আছে অপশনে, এটার মধ্যে কোন pH এর কমে কিন্তু হলে, pH থাকলে সেই বৃষ্টিকে আমরা অ্যাসিড রেন বলবো। আজকে আমরা এটা পড়লাম, এটা হয়ে যাবে কারেক্ট অপশন অপশন সি, 5.6 এর কম যদি হয় তাহলে সেটাকে কিন্তু আমরা বলবো অ্যাসিড রেন। Question 7, what is the primary standard level for carbon monoxide for assuring air quality? কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড কার্বন মনোঅক্সাইডের জন্যে ফর অ্যাসুরিং দ্য এয়ার কোয়ালিটি? সেটা হয়ে যাবে কারেক্ট অপশন অপশন ডি, দ্যাট ইজ 9 ppm parts per million. Question 8, fly ash সলিড ওয়েস্ট ইজ দ্য বাই প্রোডাক্ট অফ, এই ফ্লাই অ্যাশ যে সলিড ওয়েস্টটা আছে এটা কিসের বাই প্রোডাক্ট, কোন প্লান্টস বা স্টেশন থেকে এটা রিলিজ হয়? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, থার্মাল পাওয়ার প্লান্টস। which one is responsible for white lung cancer? তাহলে এই অপশনসগুলোর মধ্যে কোনটার জন্য হোয়াইট লাং ক্যান্সার হয়ে থাকে? এর কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন অপশন এ, অ্যাসবেস্টোস। আমরা এটা আগের দিনও পড়েছি, অ্যাসবেস্টোসকে বলা হয় একটা ইনডোর এয়ার পলিউটেন্ট, এটা একটা ইনডোর এয়ার পলিউটেন্ট। ঠিক আছে? এই ইনডোর এয়ার পলিউটেন্টসগুলো অনেক দিন থেকে যদি এই শ্বাস প্রশ্বাসের দ্বারা যদি এটা আমাদের শরীরের ভেতর যায় তাহলে লাং ক্যান্সার হতে পারে বা লাংসকে এফেক্ট করতে পারে, যেটাকে বলা হয় হোয়াইট লাং ক্যান্সার বা অ্যাসবেস্টোসিসও বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 10, গ্র্যাভিটি সেটলিং চেম্বার আর ইউজড ইন ইন্ডাস্ট্রিজ টু রিমুভ, কি রিমুভ করার জন্য এই গ্র্যাভিটি সেটলিং চেম্বার ইউজ করা হয়? কারেক্ট অপশন হবে অপশন সি, সাসপেন্ডেড পার্টিকলস। কোয়েশ্চেন 11, ফ্লাই অ্যাশ কন্টেন, ফ্লাই অ্যাশে কি থাকে? কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, দ্যাট ইজ অপশন ডি, অল অফ দিস। তাহলে ফ্লাই অ্যাশের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা জিনিসই থাকে, সিলিকন, অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন, SiO2, Al2O3, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু থাকে, Fe2O3। বোঝা গেল? কোয়েশ্চেন 12, দ্য এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ ফ্লাই অ্যাশ ডাজ নট রিকমেন্ড ফর মেকিং, এই এফিশিয়েন্টলি ইউটিলাইজেশনের কথা বলা হয়েছে ফ্লাই অ্যাশকে। ফ্লাই অ্যাশ যেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে অ্যাজ আ বাই প্রোডাক্ট বেরোয় সেটাকে এফিশিয়েন্টলি আমরা ইউজ করতে পারি, কিন্তু এর মধ্যে কোনটা যেটা কিন্তু রিকমেন্ড করা হয়নি করার জন্য? এটা কি হয়ে যাবে? অপশন সি, দ্যাট ইজ সিনথেটিক স্টোন চিপ। বোঝা গেল? কোয়েশ্চেন 13, which is the most abundant hydrocarbon in atmosphere? এটা কি হবে? কারেক্ট অপশন আনসার এ, দ্যাট ইজ মিথেন। কম্বিনেশন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন থাকলে কিন্তু এটাকে হাইড্রোকার্বন বলা হয়, তাহলে মোস্ট অ্যাবান্ডেন্ট হচ্ছে মিথেন। কোয়েশ্চেন 14, মোস্ট হ্যাজার্ডাস মেটাল পলিউটেন্ট অফ অটোমোবাইল ব্যাটারি ইজ, এর কারেক্ট অপশন কি হয়ে যাবে? কারেক্ট অপশন সি, lead. Last question, question number 15, the following organism is an indicator of air pollution, কি হয়ে যাবে এটা? কারেক্ট অপশন অপশন সি, দ্যাট ইজ লাইকেন। লাইকেন হচ্ছে ইট ইজ আ সিম্বায়োসিস অফ ফাঙ্গি অ্যান্ড অ্যালগে। ঠিক আছে? সেটাকে লাইকেন বলা হয়। তাহলে আজ এখানেই শেষ করছি। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।